107. STS-107 lifted off from Kennedy Space Center Launch Complex 39.16. একটি মিশন যা মোট 18 বার ক্যান্সেল করা হয়েছিল, যেখানে 2 মাস আর অপেক্ষা করলেই নতুন রকেটে করে মহাকাশে যাওয়া যেত। সেখানে বারবার সমস্যা থাকা সত্ত্বেও পুরনো রকেটটিকেই বেছে নেওয়া হয়েছিল মিশনের জন্য। এমনকি রকেটটি যেদিন লঞ্চ করা হয়েছিল সেই সময়েই রকেটটির সাথে ঘটেছিল একটা ভয়াবহ দুর্ঘটনা। আর নাসা জানতো যে এই রকেটে করে যাওয়া মহাকাশ যাত্রীরা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসতে পারবেন না জীবিত অবস্থায়। কিন্তু এই সব কিছু জানার পরেও তারা এই ব্যাপারে মহাকাশ যাত্রীদের কিছু জানাননি। আর তার ফলে যা হয়েছিল তা গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। 7 জন মহাকাশ যাত্রী মহাকাশেই নিজেদের জীবন হারান। আর আপনারা জানলে হয়তো আরো অবাক হবেন, সঠিক সময়ে যদি একটা রেস্কিউ মিশন তৈরি করা যেত তাহলে বাঁচানো যেত ওই সবাইকে। কিন্তু নাসা সেটাও করেনি। এই 7 জন মহাকাশ যাত্রীর মধ্যে একজন ছিলেন কল্পনা চাওলা। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গিয়েছিলেন মহাকাশে। সামান্য একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি, যার বাবা ছিলেন একজন হকার। সেই মেয়েটি যে একদিন মহাকাশে যেতে পারবে তা কেউ কোনোদিন ভাবতে পারেনি। কিন্তু নিজের সামনে আসা সমস্ত বাধাকে পেরিয়ে তিনি নিজের স্বপ্নকে পূরণ করেছিলেন। কল্পনা চাওলা, যিনি এতটাই দক্ষ একজন ইঞ্জিনিয়ার ছিলেন যে নাসা তাকে মোট 2 বার মহাকাশে পাঠিয়েছিল। নমস্কার, আমি অনন্যা। আজকে বলতে চলেছি একটি সাধারণ পরিবারের মেয়ের হয়ে কল্পনা চাওলা কিভাবে একজন অ্যাস্ট্রোনট হয়ে উঠলেন সেই কাহিনী। আর কল্পনা চাওলার জীবনের শেষ মিশনটিতে কি এমন হয়েছিল যে এত বড় একটা দুর্ঘটনা ঘটল? এটা কি নাসার কোনো ষড়যন্ত্র ছিল? কি মনে করেন আপনারা? 17 মার্চ 1962 সালে ভারতের হরিয়ানা রাজ্যে কল্পনার জন্ম হয়। তার বাবার নাম বানারসি লাল চাওলা। তিনি পেশায় একজন হকার ছিলেন। ছোট্টবেলা থেকেই পড়াশোনার প্রতি কল্পনার ছিল গভীর আগ্রহ, আর তেমনি তিনি ছিলেন আত্মবিশ্বাসী। নিজের 4 ভাই বোনের মধ্যে তিনি সবথেকে ছোট ছিলেন। 1976 সালে কল্পনা চাওলা পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। সেই সময়ে তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তবে কল্পনার স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। তিনি 1982 সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকার টেক্সাসে চলে যান। সেখানে 1984 সালে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ওপর মাস্টার্স করেন। এই সময় তার পরিচয় হয় জিন পিয়েরে হ্যারিসনের সঙ্গে, যার সাথে পরবর্তীকালে কল্পনার বিয়েও হয়েছিল। এরপরেও তিনি নিজের পড়াশোনাকে বন্ধ করেননি। 1988 সালে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করেন। ছোটবেলা থেকেই কল্পনার মনে মহাকাশ নিয়ে নানান ধরনের কৌতূহল ছিল। তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন একজন অ্যাস্ট্রোনট হবার। আর পিএইচডি সম্পূর্ণ হওয়ার পর তিনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে কাজ করা শুরু করেন। এই সময়েই 1991 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যান। নাসার সঙ্গে কাজ করার সময়ে তিনি 1995 সালে নাসা মহাকাশে অ্যাস্ট্রোনট পাঠানোর প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যান, আর তিনি এই মিশনে সিলেক্ট হন। এরপর টানা 2 বছর ধরে কল্পনার ট্রেনিং চলে। এরপর 1997 সালে নাসা একটি মিশনের জন্য কল্পনা চাওলাকে বেছে নেয়। এটি ছিল কল্পনা চাওলার প্রথম স্পেস মিশন। এই মিশনে মোট 6 জন ক্রু মেম্বার ছিলেন। 19 নভেম্বর 1997 সালে এই কলম্বিয়া স্পেস শাটলে করে কল্পনা তার জীবনের প্রথম মিশনের যাত্রা শুরু করেন। এখানে কল্পনার দায়িত্ব ছিল রোবোটিক আর্ম অপারেট করা। এই মিশনটির নাম ছিল STS-87।
এই মিশনে তারা মহাকাশে মোট 15 দিন 16 ঘন্টা ছিলেন। মিশন শেষ করে কলম্বিয়া স্পেস শাটলে করে তারা 5ই ডিসেম্বর 1997 সালে ফিরে আসেন। এখানে আপনাদের জানিয়ে দিই এই স্পেস শাটল আসলে জিনিসটা কি, কারণ এই প্রতিবেদনটি বুঝতে গেলে স্পেস শাটলের বিষয়ে আপনাদের কিছু ধারণা থাকা জরুরি। দেখুন, মহাকাশে কোনো মানুষ পাঠানোর জন্য দুটো জিনিস সবথেকে বেশি দরকার। একটা হলো রকেট, আর একটা ভিতরে জ্বালানি থাকে। এই রকেটই আমাদেরকে মহাকাশ পর্যন্ত নিয়ে যায়। এখানে আরো একটি জিনিসের দরকার হয়, সেটা হলো একটা সুরক্ষিত চেম্বার, যেখানে মহাকাশ যাত্রীরা থাকে। আর অ্যাস্ট্রোনটরা যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে তখন এই সুরক্ষিত চেম্বারটি অনেক বড় ভূমিকা পালন করে আর সুরক্ষিতভাবে মানুষদের পৃথিবীতে ফেরত নিয়ে আসতে সাহায্য করে। তবে 1980 সাল পর্যন্ত নাসা বা অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশে কোনো মানুষ পাঠানোর জন্য যে স্পেস ক্যাপসুলগুলি ব্যবহার করত সেগুলি একবারের বেশি ব্যবহার করাই যেত না। ফলে প্রত্যেক মিশনের জন্য অনেক টাকা বাড়তি খরচ হতো। এছাড়া এই স্পেস ক্যাপসুলগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে আসার পর প্লেন বা হেলিকপ্টারের মতন উড়তে পারে না, তাই এগুলোকে সরাসরি সমুদ্রে এসে ফেলতে হয়। ফলস্বরূপ সেখান থেকে মহাকাশ যাত্রীদের উদ্ধার করাও একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই সমস্যাকে দূর করার জন্য নাসা জেট প্লেনের মতন দেখতে একটা মহাকাশ যান বানায়, যাকেই বলা হয় স্পেস শাটল। এই শাটলগুলি একবারের বেশি ব্যবহার করা যায়। এই স্পেস শাটলটিকে রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া হয় আর সেখানে এটি রকেট থেকে আলাদা হয়ে যায়। নাসা 1981 সালে কলম্বিয়া স্পেস শাটল প্রথমবার ব্যবহার করে মহাকাশ যাত্রার জন্য। আর এই একটি স্পেস শাটল দিয়ে তারা মোট 28টি স্পেস মিশন তৈরি করেছিল এবং তাদের পৃথিবীতে ফেরতও এনেছিল। আর এটিকে দেখতে একটা জেট প্লেনের মতন। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে এটি প্রবেশ করার পর একটা প্লেনের মতোই এটিকে মাটিতে ল্যান্ড করানো যেত। আর ঠিক এই কারণে বর্তমানে স্পেস ক্যাপসুলের বদলে স্পেস শাটল ব্যবহার করা হয়। কল্পনা চাওলার প্রথম মহাকাশ অভিযানের সফলতা দেখে নাসা তাকে দ্বিতীয়বার আরেকটি মিশনের জন্য বেছে নেয়। এই মিশনটিরও নাম ছিল STS-107। শুরুর দিকে ঠিক হয়েছিল যে এই মিশনটি 2001 সালে লঞ্চ করা হবে, আর এবারেও তারা কলম্বিয়া স্পেস শাটলে করেই মহাকাশে যাবেন। 1981 সালে কলম্বিয়া স্পেস শাটলটিকে প্রথমবার নাসা মহাকাশে পাঠায়। আর 1981 থেকে 1997 সাল পর্যন্ত এই 16 বছরে কলম্বিয়া স্পেস শাটলটি মোট 27 বার মহাকাশে গিয়েছিল এবং পৃথিবীতে ফিরেও এসেছিল। এতগুলো মিশন করার ফলে এই স্পেস শাটলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটা সমস্যা ঠিক করতেই আরেকটা সমস্যা সামনে আসতে শুরু করে। তাই মিশনের তারিখও 2001 সাল থেকে অনেকবার পিছিয়ে যায়। অবশেষে এইভাবে মোট 18 বার এই মিশনটির তারিখ পাল্টানো হয়েছিল। আর শেষ পর্যন্ত নাসা তড়িঘড়ি করে একটা ডেট ফাইনাল করে ফেলে এবং 16ই জানুয়ারি 2003 সালে এই মিশনটির ডেট ঠিক করা হয়। এই মিশনটির নাম ছিল STS-107। মিশনে কল্পনা চাওলা সহ মোট 7 জন ক্রু মেম্বার ছিলেন। 16 জানুয়ারি 2003 সালে এই মহাকাশ যানটিকে লঞ্চ করা হয়। এটি স্পেস শাটল কলম্বিয়ার 28তম মিশন ছিল। লঞ্চ করার পর এটি মহাকাশে 15 দিন 22 ঘন্টা 20 মিনিট ছিল। এই সময়ের মধ্যেই মহাকাশ যাত্রীরা মহাকাশের নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা চালান। অবশেষে 1 ফেব্রুয়ারি 2003 সালে এই মহাকাশ যানটি পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন এই স্পেস শাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা শুরু করে তখন এটার গতি ছিল ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। এই সময়েই মহাকাশ যানের ভিতরে থাকা যাত্রীরা দুর্ঘটনার আভাস পান। বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই মহাকাশ যানের ভিতরে গরম হাওয়া প্রবেশ করতে শুরু করে
এর ফলে ভিতরে অক্সিজেনের মাত্রা দ্রুত গতিতে কমতে শুরু করে। বায়ুমণ্ডলের গরম হাওয়া ধীরে ধীরে আগুনের রূপ নেয় আর মহাকাশযানটির ভিতরে বিভিন্ন যন্ত্রপাতিকে নষ্ট করে দিতে শুরু করে। এই সময় অক্সিজেনের অভাবে সব মহাকাশ যাত্রীরা ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ভিতরে বেশ কিছু যন্ত্রপাতিও খারাপ হয়ে যাওয়ার ফলে নাসার সাথে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশযানের ভিতরে অধিক গরমের কারণে যে মহাকাশ যাত্রীরা অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এবার তাদের রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে আর এই সময়ে 7 জন মহাকাশ যাত্রীর মৃত্যু হয়। তবে কিছু সময়ের মধ্যেই এই কলম্বিয়া স্পেস স্যাটেলটি আমেরিকার টেক্সাস রাজ্যের 63 কিলোমিটার ওপরে ব্লাস্ট করে আর সবকিছু শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, এই স্পেস স্যাটেলটিতে হঠাৎ করে আগুন ধরলো কিভাবে? আমাদের পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল আছে তা এক প্রকার রক্ষা কবচের কাজ করে। মহাকাশ থেকে যদি কোনো উল্কাপিণ্ড পৃথিবীতে আসে তাহলে তারা বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে আগুন জ্বলে যায়। আর ঠিক এই কারণেই মহাকাশ থেকে যখনই কোনো বস্তু পৃথিবীর দিকে আসে তাতে আগুন ধরে যায়। আর এই জিনিসটা স্পেস স্যাটেল কিংবা স্পেস ক্যাপসুলের সঙ্গেও ঘটে। বিজ্ঞানীরা এই বিষয়টিকে খুব ভালোভাবে জানতো, তাই যাতে মহাকাশ যানটি পৃথিবীতে ফেরত আসার সময়ে আগুনে পুড়ে না যায়, তাই এই স্পেস স্যাটেল বা স্পেস ক্যাপসুলগুলোর চারিদিকে হিট শিল্ড লাগানো হয়েছিল। আর এই হিট শিল্ডগুলো 2 থেকে 3,000 ডিগ্রি তাপমাত্রা থেকে মহাকাশযানটিকে রক্ষা করতে পারে, যে কারণে এই স্পেস স্যাটেলগুলো সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে আসতে পারে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা যদি হিটশিল্ড লাগানো থাকে মহাকাশযানে আগুন ধরে না তাহলে, বা বায়ুমণ্ডলের গরম তাপমাত্রা মহাকাশযানের ভিতরে আসে না, তাহলে স্পেস স্যাটেল কলম্বিয়া কি হিটশিল্ড প্রুফ ছিল না? এর উত্তর হলো হ্যাঁ, এই স্পেস স্যাটেলটিতেও খুবই উন্নত মানের হিটশিল্ড লাগানো ছিল, কিন্তু এই হিটশিল্ড খারাপ হয়ে গিয়েছিল আর সেটাও হয়েছিল মহাকাশযানটি লঞ্চ করার সময়ে। হিটশিল্ড লাগানোর পরেও কেন এই স্পেস স্যাটেলে আগুন লাগলো, এই প্রশ্নটা নাসার বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দেয়। এরপর শুরু হয় তদন্ত। সেই সময়ে এই মহাকাশযানটি লঞ্চ করার একটা ভিডিও সামনে আসে আর তাতেই এই রহস্য ফাঁস হয়। দেখা যায় মহাকাশযানটি যখন পৃথিবী ছেড়ে বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল, ঠিক সেই সময়ে একটা ছোট্ট বস্তু এসে স্পেস স্যাটেলের বাঁ দিকের ডানায় আঘাত করে। নাসা জানায় এই ছোট্ট বস্তুটি ছিল একটা হিট ইনসুলেটর ফোম। এটি ওজনে 1 কেজির মতন হবে। তবে এটি যখন স্পেস স্যাটেল কলম্বিয়াতে আঘাত করে তখন এটির গতি ছিল ঘন্টায় 920 কিলোমিটার। এত বেশি গতিতে একটা ছোট্ট ঢিলও এই মহাকাশযানটির অনেক বড় ক্ষতি করতে পারত। আর সেখানে এটা তো ছিল একটা 1 কেজি ওজনের ফোম। দেখুন, মহাকাশে যখন কোনো রকেট পাঠানো হয় তখন ছোট থেকে ছোট সমস্যাগুলোকে বারবার খতিয়ে দেখা হয়, কারণ একদম সামান্য ভুলেও অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্পেস স্যাটেলগুলোকে মহাকাশে পাঠানোর জন্য বড় বড় রকেটের সাহায্য নেওয়া হয়, যেগুলোর সাথে স্পেস স্যাটেল যুক্ত থাকে। এই রকেটের ভেতরে যে জ্বালানি ব্যবহার করা হয় সেগুলো হলো তরল অক্সিজেন এবং হাইড্রোজেন। এবার আমাদের সাধারণ তাপমাত্রায় অক্সিজেন বা হাইড্রোজেন তো গ্যাসের আকারে থাকে, তাই রকেটের ভেতরে এই হাইড্রোজেন এবং অক্সিজেন যাতে তরল অবস্থায় থাকতে পারে এবং বাইরের তাপ ভেতরে না যেতে পারে, এই কারণে রকেটের চারিদিকে হিট ইনসুলেটর ফোম লাগানো হয়। এগুলো ছোট ছোট ব্লকের আকারে বানিয়ে তৈরি করা হতো। স্পেস স্যাটেল কলম্বিয়া যখন মহাকাশের দিকে উড়ে যাচ্ছিল সেই সময়ে রকেটের গায়ে লাগানো একটা হিট ইনসুলেটর ফোমের ব্লক রকেট থেকে খুলে যায় আর সেটা এসে সজোরে আঘাত করে স্পেস স্যাটেল কলম্বিয়ার বাঁ দিকের ডানায়। এখানে বিজ্ঞানীরা জানায় এই স্পেস স্যাটেল কলম্বিয়ার বাঁ দিকের ডানায় যে গর্ত হয়ে গিয়েছিল তাতে মহাকাশে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি। তবে স্পেস স্যাটেলটি যখন পৃথিবীর দিকে ফিরে এসেছিল তখন মহাকাশযানটির ওই ফাটল দিয়ে বায়ুমণ্ডলের গরম হাওয়া
মহাকাশযানের ভিতরে প্রবেশ করছিল। মহাকাশযানের ভিতরে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, আর এই কারণে ভিতরে আগুন ধরে যায়। আর শেষ পর্যন্ত কল্পনা চাওলা সহ বাকি অ্যাস্ট্রোনটদের অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়। আশা করি এই দুর্ঘটনার কারণটি আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনারা জানলে অবাক হবেন, এই দুর্ঘটনাটির বিষয়ে নাসার বিজ্ঞানীরা সাথে সাথেই জানতে পেরেছিল, এবং তারা যদি সেই সময় সঠিক ব্যবস্থা নিত তাহলে ওই 7 জন ক্রু মেম্বারের জীবন হয়তো বাঁচানো যেত। এবার প্রশ্ন হলো কিভাবে। প্রথমত, তারা যখন পরপর 18 বার এই স্পেস শাটেলে বিভিন্ন প্রবলেম দেখলো, তাও কেন এই মিশনের জন্য পুরনো স্পেস শাটেলটিকেই ব্যবহার করলো তারা? দ্বিতীয়ত, নাসার মিশন ম্যানেজমেন্ট টিমের সায়েন্টিস্টরা রকেট লঞ্চ করার পরের দিনেই ওই ফোম দিয়ে হওয়া দুর্ঘটনাটির বিষয়ে জানতে পেরে গিয়েছিলেন, এবং এই বিষয়ে স্পেস মিশন প্রোগ্রাম হেড লিন্ডা হ্যামকে এই বিষয়ে সায়েন্টিস্টরা জানিয়েও দেয়। তবে সেই সময় লিন্ডা হ্যাম এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি, এমনকি তারা দুর্ঘটনার বিষয়ে মহাকাশযানে থাকা যাত্রীদেরও কিচ্ছু জানাননি। এই মিশনটির দুর্ঘটনার তদন্ত করার জন্য যে টিম তৈরি করা হয়েছিল CAIB, তারা জানায় যে নাসা যদি মিশনটি লঞ্চ করার 7 দিনের মধ্যেই দুর্ঘটনাটিকে গুরুত্ব দিত তাহলে মহাকাশ যাত্রীদের জীবন বাঁচানো যেত। কারণ 1 মাস পরেই নাসার আরেকটি মিশন লঞ্চ হওয়ার কথা ছিল, যেখানে আটলান্টিস নামের স্পেস শাটলটি মহাকাশে যাওয়ার জন্য একদম তৈরি ছিল। নাসা যদি সেই সময়ে ওই স্পেস শাটলটিকে মহাকাশে পাঠিয়ে দিত তাহলে ওই যাত্রীদের স্পেস শাটল কলম্বিয়া থেকে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফেরত আনা সম্ভব হতো। আর মহাকাশে বেশি থাকার জন্য স্পেস শাটল কলম্বিয়াতে 30 দিনের মতন খাবার অলরেডি মজুদ ছিল। এবার প্রশ্ন হলো, নাসা কি চাইছিল? তারা কি চাইছিল যে মহাকাশ যাত্রীরা যেন পৃথিবীতে ফিরেই না আসে? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা আর কখনো পাবো না। তবে এই ভুলের কারণে জীবন দিতে হয়েছিল 7 জন অ্যাস্ট্রোনটকে, সায়েন্টিস্টকে, যারা বেঁচে থাকলে মহাকাশ গবেষণার আরো অনেক উন্নতি হতো। বন্ধুরা, কল্পনা চাওলা ছোটবেলা থেকে মহাকাশে যাওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই মহাকাশেই তিনি চিরতরে হারিয়ে গেলেন। ভারত সরকার কল্পনা চাওলার প্রতি সম্মান জানাতে ইসরো মহাকাশে যে আবহাওয়ার স্যাটেলাইটটি পাঠাবে সেগুলোর নাম কল্পনা চাওলার নাম অনুযায়ী রাখা হবে। এছাড়া কল্পনা চাওলার নামে বেশ কিছু স্কলারশিপও বের করা হয়, যাতে ছাত্রছাত্রীরা মহাকাশ বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারে। অন্যদিকে নাসা কল্পনা চাওলার নামে একটি সুপার কম্পিউটার তৈরি করেছে এবং মঙ্গল গ্রহে কল্পনা চাওলা সহ বাকি 6 জন মহাকাশ যাত্রীর নামে বেশ কিছু পাহাড়ের নামও রেখেছে। আজ কল্পনা আমাদের মধ্যে নেই, কিন্তু তার জীবন আমাদেরকে আজও অনুপ্রাণিত করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। লাখে নয়, কোটিতে একজন হওয়ার স্বপ্নকে পূরণ করায়। আচ্ছা, আপনার কি মনে হয় এই দুর্ঘটনাটি কি নাসার কোনো ষড়যন্ত্র ছিল, নাকি এটা ছিল নাসার একটা বড় বোকামি? আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।